ইভিএম এর জনাদেশ হয়ে এই বাংলাটা অনেকটাই নতুন নতুন কিছু প্রশ্ন, নতুন কিছু সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাঙালি। তার অতীত, তার ভবিষ্যৎ কোন পথে, এ বিষয়ে আমরা আজকে কথা বলবো সাহিত্যিক সুনীল গাঙ্গুলির সঙ্গে। সুনীলদা, যে পরিবর্তন এবং প্রত্যাবর্তনের প্রত্যাখ্যান কিভাবে দেখছেন? খোলা মনে দেখছি। গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে এতটা জীবন কেটে এসছে আমাদের ভারতে। তো আর যাই হোক, গণতন্ত্র নড়াচড়া করে দুর্বলভাবে এগিয়ে এসছে, কখনোই সামরিক শাসনে যায়নি। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে যদি যে ক্ষমতায় আসবে তাকে অবশ্যই স্বীকার করা উচিত। সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশা স্বাগত জানাচ্ছি। এবং এটা তো একটা ঐতিহাসিক ঘটনা ঘটল, সেটাও ঠিক। কারণ ভারতে এর আগে যে কটা রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন তারা আগে থেকে একটা তৈরি দল পেয়েছেন। জয়ললিতাও তাই, মায়াবতীও তাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃতিত্ব এই যে তিনি নিজে একটা দল তৈরি করে অল্প সময়ের মধ্যে, তো কয়েকটা বছর মাত্র, তার মধ্যে সেই দলকে যে এতখানি জনপ্রিয়তার কাছে পৌঁছে গেছেন, সেটা একটা বললাম তো ঐতিহাসিক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষটিকে, যদি তার জার্নিটা ধরি অন্তত 90-এর একদম গোড়া থেকে, আপনার কাছে যদি আরেকটু কিছু এলিমেন্ট পাই, আপনি কি কি এলিমেন্ট পেয়েছেন? একটি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত অঞ্চল থেকে আসা, আপনি জয়ললিতা মায়াবতীর কথা বললেন, যদি আরেকটু বড় করি জায়গাটা, উপমহাদেশেও যদি মহিলা নেতৃত্ব দেখি, কেউ পরিবার থেকে আসা বা কেউ হাইকমান্ড তাকে ওইখানে বসিয়ে দিয়েছে, ওই পজিশনে বসিয়ে দিয়েছেন, সেখানে মমতা ব্যানার্জি। সেইটাই বললাম, হয়তো আরও বিস্তৃত করে বলা যেতে পারে যে এর আগে উপমহাদেশে, যেখানে এমনকি বাংলাদেশেও যারা প্রধানমন্ত্রী হয়েছেন সবাই একটা তৈরি করা দল থেকে এসছেন, ইন্দিরা গান্ধীও পর্যন্ত তাই। কিন্তু মমতার এটাই কৃতিত্ব যে তিনি নিজে তৈরি একটা দল থেকে ভেঙে বেরিয়ে এসে নিজে দল তৈরি করেছেন, সেই দলকে ক্ষমতার চূড়ায় নিয়ে এসছেন। এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এটার জন্যে উনি যা করেছেন সেটা আমরা যে এটা এতটা উনি এগিয়ে যাবেন, সত্যি কথা বলতে কি আগে বোঝা যায়নি। খালি মনে হয়েছিল যে একটু যেন জনগণকে খুশি করার জন্য নানা রকম প্রতিশ্রুতি দিয়ে আসছেন উনি। কিন্তু জনগণ তা বিশ্বাস করেছে এবং ওকে মেনে নিয়েছে। এবং পশ্চিমবাংলার আগামী 5 বছরের ভার ওর ওপর দেওয়া হয়েছে। সুতরাং আমরা প্রবল আশা নিয়ে ওর দিকে তাকিয়ে থাকব যে উনি সত্যি বামফ্রন্ট সরকার যেসব ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন সেগুলো উনি সংশোধন করতে পারবেন, উনি পশ্চিমবাংলাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এবং এই সঙ্গে যদি যারা এখন বিরোধী পক্ষের আসনে বসছেন তারা যদি সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন, কোনো কোনো ক্ষেত্রে বিরোধী এবং শাসন দলের মতভেদ তো থাকবেই, বিধানসভায় তর্কাতর্কি হবে, এসব হবেই, কিন্তু রাজ্যের উন্নতির জন্যে যদি তারা কখনো কখনো হাত মেলায় তাহলে সেটা একটা শুভ ব্যাপার হবে। যেমন ধরো আমাদের রাজ্যে যদি অর্থনীতির অগ্রগতির জন্যে, সেখানে বিরোধীদের বিরোধিতা করা উচিত না, এবং শাসক দলেরও উচিত বিরোধীদের সঙ্গে পরামর্শ করা, যেটা আগে হয়তো অনেক সময় হয়নি। তারপরে ভাষার প্রশ্নে, আমাদের ভাষাকে রক্ষা করার প্রশ্নে, এবং অনেকগুলো শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে আমরা পশ্চিমবঙ্গে খুব একটা এগিয়ে নেই। আগে একটা সময় ভালো অবস্থায় ছিল, সেগুলো আমরা আশা করব মমতা ব্যানার্জি আমাদের সুষ্ঠুভাবে সেই পথে অগ্রগতির দিকে এগোবেন। আপনারা কতগুলো দাবি দেওয়া বিভিন্ন সময় রেখেছিলেন সরকারের কাছে, অন্তত পুরসভার কাছে, আপনাদের রাস্তায় নামতেও দেখেছি, অন্তত বাংলা ভাষার ব্যবহারিক দিকগুলো, সাইনবোর্ড, বিভিন্ন বাণিজ্যিক সংস্থা তারা বাংলা ভাষাকে বেশি বেশি করে ব্যবহার করুক, বামফ্রন্ট ছিল, কিন্তু সে অর্থে কাজটা হলো না। হ্যাঁ, ঠিক কথা। তবে আমি রাস্তায় নেমেছি ঠিকই,
কিন্তু আমি দেখবে যে আমি ঠিক রাজনৈতিক কারণে রাস্তায় ঠিক নামিনি। আমি শিল্প সাহিত্য সংক্রান্ত যখন বা ভাষা নিয়ে যখন কোনো প্রশ্ন উঠেছে বা দাবি উঠেছে তখনই রাস্তায় হেঁটেছি, নাহলে আমি ঠিক মিছিলে হাঁটতে পারি না, আমার ওটা অযোগ্যতা। আমার ভাষার প্রশ্নে বাংলা ভাষা আস্তে আস্তে যে মর্যাদা হারাচ্ছে এই রাজ্যে, সেটা তো প্রকট। তাই জন্যে যারা বাংলা ভাষাকে ভালোবাসে তারা দুঃখ পাবেই, এবং তারা এর প্রতিবাদ করবে, এর যাতে সমাধান হয়তো চেষ্টা করবে। আমি অনেকবার রাস্তায় নেমে সরকারের কাছে দাবিপত্র পেশ করেছি দুটো ব্যাপারে। এক হচ্ছে যাতে, যেমন ভারতের অন্যান্য অনেক রাজ্যে আছে, নতুন কিছু নয়, এ রাজ্যেও যাতে বাংলা ভাষাকে সমস্ত স্তরে আবশ্যিক করা হয়, স্কুলেও অন্তত ক্লাস 8 পর্যন্ত। মহারাষ্ট্রে অবশ্য পুরো স্কুলের পড়াটাই ওই রাজ্যের ভাষাতে হয়, তামিলনাড়ুতে তাই হয়, এমনকি উড়িষ্যাতেও তাই হয়। আমরা চেয়েছিলাম অন্তত ক্লাস 8 পর্যন্ত বাংলা ভাষাটাকে সর্বস্তরে সমস্ত স্কুল শিক্ষায় আবশ্যিক করা। বামফ্রন্টে অনেক নেতাই বলেছেন হ্যাঁ এটা করা উচিত, কিন্তু কাজে সেটা দেখা যায়নি। কেন, ঠিক কেন হয়ে উঠলো না সেটা তারা উত্তর দিতে পারবেন, আমি তো তাদের আপনার অনুমানগুলো কি এক্ষেত্রে? আমি জানি না, তারা তো ঝুঁকি নিতে সাহস পাননি। এ রাজ্যে অনেক মানুষ আছেন যাদের ভাষা বাংলা নয়, অনেক নেই, মানে আমাদের হিসেব অনুযায়ী 83% লোকই বাংলা বলে, বাকি 13% হয়তো অন্যান্য ভাষা বলে। কিন্তু সেই 13%-এর মধ্যে ক্ষমতাশালী অনেক আছে, ব্যবসায়ী শ্রেণী আছে। তা এইটা মানে পরিবর্তন করতে এই ক্ষেত্রে বামফ্রন্ট সরকার দ্বিধা করেছে বলে মনে হয়। আর একটা দাবি আমি করেছিলাম, যেটা পৃথিবীর অন্যান্য কোনো কোনো দেশে আছে, যে ভাষার জন্য একজন মন্ত্রী রাখা উচিত, ভাষার উপর নজরদারি করা, ভাষার শুদ্ধতা রক্ষা, ভাষার ব্যবহার। এই যে বলে যে সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা যায়, সব ক্ষেত্রে তো হয় না। কাজে আর ওই জন্য যদি আলাদা একটা মন্ত্রী বা কী বলবো রাজ্যমন্ত্রী একটা কিছু যদি করা যায় ভালো হয়, সেটাও হয়ে ওঠেনি। এই সুনির্দিষ্ট কতগুলো জায়গায় যায়। কার্জন পার্কে ভাষা সহিত স্মারক বেদি তৈরি হয়েছিল, একটা বড় অংশের বাঙালি ভেবেছিলেন যে যাক বাংলা ভাষার অন্তত একটা মর্যাদা কোথাও একটা দেওয়ার চেষ্টা করছেন মানুষজন, কিন্তু দেখা গেল সেটার মেনটেনেন্স হয় না। সাইনবোর্ডে বাংলা ভাষার প্রয়োগ সর্বত্র হয়নি, এটা গেল একটা দিক। কিছু হয়েছে, খুব সাধারণ খুব নিম্নবিত্ত মানুষ যখন সরকারি কাজকর্ম করতে যান আজও তারা প্রত্যাখ্যাত হন খুব সামান্য সামান্য কতগুলো ব্যাপারে। ঠিকই তো, কিন্তু কিছু যে কাজ হয়নি তা নয়। আমি বলবো যেমন ধরো যে সাইনবোর্ডে বাংলা লেখার জন্য আমরা বেশ কয়েকবার রাস্তায় নেমেছি। এটাতে করা উচিত যে আমাদের যারা মানে কর্পোরেশন থেকে যখন লাইসেন্স দেয়, লাইসেন্সের মধ্যে শর্ত দিয়ে দেয় তুমি হিন্দি লেখো, ইংরেজি লেখো, সব ঠিক আছে, কিন্তু একটা অংশে বাংলাও লিখতে হবে। এই সামান্য শর্তটা দিলেই কিন্তু হয়ে যেত, দেওয়া হয়নি এখনো। তা কিন্তু কাজ যে কিছু হয়েছে তার প্রমাণ হচ্ছে, ধরো বাঙালির একটা খুব বড় প্রতিষ্ঠান হচ্ছে কেসি দাস মিষ্টান্ন, তাদের মানে ধর্মতলায় তাদের দোকানটায় কোনো বাংলা লেখা ছিল না সাইনবোর্ডে। তা আমরা গিয়ে ওই দরবার টরবার করায় এখন বাংলা আছে। গ্র্যান্ড হোটেলে কোনো বাংলা ছিল না, আমরা গিয়ে ওই হইচই করায় বাংলা এখন হয়েছে। আমি আরেকটা জায়গায় যাই, আপনার মনে আছে আমি গত বছর 21শে ফেব্রুয়ারি এসেছিলাম, এই স্মারক বেদি এবং সাইনবোর্ড এ বিষয়ে আমার আপনার গল্প হয়েছিল আরেকবার। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র, তো আমি ওনাকে যখন জিজ্ঞাসা করলাম উনি সরাসরি বললেন রাজ্য সরকারের এগিয়ে আসা উচিত, এই রাজ্য সরকারের এগিয়ে আসা উচিত, বিভিন্ন স্তরে রাজ্য সরকারের এগিয়ে আসা উচিত। এই যে শব্দটা বা বাক্যটা শুনি, রাজ্য সরকার কি তাহলে খুব বেশি পপুলার পলিটিক্সের মধ্যে গিয়ে সমস্যাটা বাঁধিয়ে ফেললেন, নাকি বাংলা ভাষার মানুষজন যারা বাংলা ভাষাটা যাদের জীবিকা তাদের শুধুমাত্র কাছে রাখা ব্যালট বক্স এইসব নিয়ে চিন্তিত হয়ে পড়লেন? আপনার আমি বলবো যে রাজ্য সরকার শুধু যে কী জন্যে করেছে সেটা আমি তাদের মনস্তত্ত্ব ব্যাখ্যা করতে পারবো না। তাই মনে হয় যে এরা হচ্ছে অক্ষমতা, মানে অন্যান্য কাজ করতে করতে এর আছে এটা পরে হবে এটাকে একটা গুরুত্ব দেওয়া না দেওয়া, এটাই বোধহয় প্রধান কারণ। কিন্তু বললাম করা যায়, এবং করাটা কোনো বেআইনিও নয়, জোর জবরদস্তিও নয়।
এটা যদি অন্যান্য রাজ্য করতে পারে আমরা কেন পারবো না? আমাদের এখানে এখন এমন স্কুল আছে যেখানে ছেলেমেয়েরা একদম বাংলা না পড়ে আগাগোড়া পাঠ্যসূচি শেষ করতে পারে। সেটা তো অন্যায় কথা। বাংলা ম্যাথমেটিক্সের মতো হয়তো একটা পেপার তাও নেই এখনো। মানে তুমি যদি ধরো একটা ইন্টারন্যাশনাল স্কুল আছে, সেখানে কোনো বাংলা পড়ার বালাই নেই, সেখানে তুমি ফ্রেঞ্চ নিতে পারো, তুমি বাংলা নিতে পারবে না। তারপরে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে নম করে বাংলা আছে, কোনো গুরুত্ব নেই। এমনকি আমাদের রাজ্যেও এখন উচ্চ মাধ্যমিক স্তরে বাংলাটাকে করে দিচ্ছে, ঐচ্ছিক করে দিচ্ছে, মানে বাংলা না পড়লেও চলে, পাস না করলেও চলে। এটা করে বাংলা ভাষার যে কী ক্ষতি করা হচ্ছে সেটা, সে বিষয়ে যারা শাসক তারা উদাসীন।